ওয়েলকাম টু মুক্তা সিরিজ 2। ড্রামার শুরুতেই আমরা একটি ছেলেকে দেখতে পাই যে একটি মেয়েকে বাঁচাচ্ছে। পাশে থাকা একটি মেয়ে আমাদেরকে বলতে থাকে, আমার নাম রিনা। এক জীবনে আমার 3জন ছেলের সঙ্গে বিয়ে ঠিক হয়। প্রথমবার আমার বিয়ে ঠিক হয় লিয়ামের সাথে। লিয়াম অ্যানিকে বাঁচাতে গিয়ে কার অ্যাক্সিডেন্টে মারা যায়। এরপর বিয়ে ঠিক হয় ফিনের সাথে। ফিন অ্যানির জন্য পাহাড় থেকে ফুল আনতে গিয়ে পাহাড় থেকে পড়ে যায় আর সেখানেই মারা যায়। এরপর আমার বিয়ে ঠিক হয় ওয়েডের সাথে। তার সঙ্গে আমার বিয়ে হয়। আমরা একসঙ্গে অনেকগুলো বছর সংসার করি। ওয়েডের বয়স যখন 65 বছর, তখন মৃত্যুর সময় সে আমাকে বলে, রিনা, পরের জন্মে তুমি আমাকে বিয়ে করো না, আমাকে অ্যানিকে বিয়ে করতে দিও, কারণ আমি অ্যানিকে ভালোবাসি। এরপরেই সে মারা যায়। রিনা মনে মনে বলতে থাকে, ওই সময় আমি বুঝতে পেরেছি আমার 3জন ছোটবেলার বন্ধুই আমাদের বাটলারের মেয়ে অ্যানিকে ভালোবাসে। এরপরেই রিনার ঘুম ভাঙে। সে দেখতে পায় সে নিজেদের ড্রয়িং রুমে বসে আছে। তখনই তার বাবা মা সেখানে আসে। তার মা বলে, শহরের সবগুলো বড় ঘর থেকেই তোমার জন্য প্রপোজাল এসেছে, বলো এদের মধ্যে তুমি কাকে বিয়ে করতে চাও। রিনা মনে মনে বলছিল, আমার আবার পুনর্জন্ম হয়েছে। আমি সেই দিনে ফিরে এসেছি যেদিন এখনও আমি কাউকে চুজ করিনি। বর্তমানে রিনা তার বাবা মাকে বলে, আমি এদের মধ্যে কাউকেই চুজ করব না। তারা অবাক হয়ে গেলে রিনা বলে, যদি বিয়ে করতেই হয় তাহলে আমি কোডিকে করব। তার মা বলে, কোডি? কিন্তু সে তো লি পরিবারের অবৈধ সন্তান। এত মানুষের মধ্যে তুমি তাকে কেন চুজ করছো? রিনা মনে মনে বলতে থাকে, কারণ আগের জন্মে কোডি হয়েছিল এই শহরের সবথেকে ধনী ব্যক্তি। আমাকে যদি ভালোবাসা ছাড়া কাউকে বিয়ে করতেই হয়, তাহলে না হয় আমি সবথেকে ধনী মানুষটাকেই করলাম। রিনার বাবা বলে, সবাই জানে এই শহরে শুধুমাত্র 4জন বড় ধনী পরিবার রয়েছে, আমাদের পরিবার সহ। প্রত্যেক পরিবারে রয়েছে ছেলে, শুধুমাত্র আমাদের পরিবারেই রয়েছে তুমি একা মেয়ে। তাই অন্য সব পরিবারের ছেলেরা তোমাকে বিয়ে করতে চায়। তাদের পরিবারও তোমাকে অনেক আদর করে। তাদের মধ্যে কাউকে বিয়ে করাই তো আমার মনে হয় ভালো হবে। তখনই একজন মেইড এসে বলে, বাকি 3 পরিবারের ছেলেরা বাড়িতে এসেছে। রিনার বাবা বলে, দেখো, তুমি যদি সিদ্ধান্ত নিয়ে থাকো তাহলে আমরা তোমাকে বাধা দেব না। তোমার প্রত্যেকটা সিদ্ধান্তে আমরা তোমাকে সাপোর্ট করব। এরপর তার বাবা মা সেখান থেকে চলে যায়। এরপরেই এক এক করে 3জন ছেলে তার কাছে আসে। 3জন একসাথে জিজ্ঞেস করে, রিনা, তুমি কাকে বিয়ে করছো? রিনা মনে মনে বলতে থাকে, আগের জন্মে আমি ভেবেছিলাম তোমরা হয়তো এক্সাইটেড হয়ে জানতে চাইছো যে আমি আসলে কাকে বিয়ে করব। তবে এখন আমি বুঝতে পারছি তোমরা আসলে জানতে চাইছো যে তোমরা কে বেঁচে গেলে। রিনা বলে, তোমরা 7 দিন পরেই জানতে পারবে। তখনই রিনার কাছে তার বাটলারের কল আসে, যেখানে সে বলে, ম্যাডাম, অ্যানির অবস্থা খুবই খারাপ। তার অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি তাকে হসপিটালে নিয়ে এসেছি, তবে এখানে কোনো রুম খালি নেই। আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন? লিয়াম তার ফোনটা নিয়ে বলে, কোথায় সে? এরা 3জনেই ছুটে যেতে চায়। তবে এরপর লিয়াম শান্ত হয়ে বলে, তুমি এটা নিয়ে ভেবো না, আমি এগুলো হ্যান্ডেল করছি। সে চলে গেলে ফিন বলে, ওই হসপিটালটা আমাদের পরিবারের, আমি গিয়ে ডিরেক্টরের সঙ্গে কথা বলছি, তুমি বাড়িতেই থাকো। সে চলে গেলে ওয়েড বলে, আমি অনেক বড় বড় ডাক্তারকে চিনি, তুমি এগুলো নিয়ে চিন্তা করো না। এরপর সেও চলে যায়। রিনা মনে মনে বলতে থাকে, তোমরা এমনভাবে বলছো যেন তোমরা আমাকে ঝামেলা থেকে বাইরে রাখছো। আগের জন্মে আমি এটাই ভেবেছিলাম, তবে এখন আমি বুঝতে পারছি তোমরা যে আসলে তাকে দেখার জন্য পাগল হয়ে যাচ্ছ। এরপর রিনা তার বন্ধুদের দেওয়া সকল গিফট, ছবি সবকিছু ফেলে দিচ্ছিল। তখনই সে অ্যানির একটা পোস্ট দেখতে পায়, যেখানে অ্যানি লিখেছে, ছেলেগুলোর পাগলামির কোনো শেষ নেই। রিনা তাকে ইগনোর করে সেখানে 3টি বক্স দেখতে পায়। সে বলতে থাকে, এই বক্সগুলোর ভেতরে 3 পরিবার থেকে 3টি জিনিস পাঠানো হয়েছে। যাকে আমি বিয়ে করব তার জিনিসটা রেখে দেব, বাকিগুলো ফিরিয়ে দেব। তবে এখন আর আমার কারোটাই প্রয়োজন নেই। সে সবগুলোই একজন ডেলিভারি ম্যানকে দিয়ে বলে 5 দিন পর এগুলো প্রত্যেকের বাড়িতে ডেলিভার করে দিতে। এরপর রিনা বিয়ের পোশাক ট্রাই করছিল। একটু পর দেখা যায় এনিকে এরা 3জন মিলে সেবা করছে। তখনই রিনা সেখানে আসে। এনি বলতে থাকে, ম্যাডাম, আমি খুবই দুঃখিত। ম্যাডাম, আমি এখনই আপনার জন্য গোসলের পানি রেডি করছি, আপনার খাবার রান্না করে দিচ্ছি। লিয়াম বলে, রিনা দেখো, অ্যানি অসুস্থ, তোমার বাড়িতে আরও কাজের লোক আছে, তুমি আজকে অন্যদের দিয়ে কাজ করাও। ফিন বলে, তাই তো, অ্যানি সত্যিই অসুস্থ। ওয়েড বলে, তোমার যদি তারপরও কাজ করাতে ইচ্ছে হয়, আমি না হয় তোমার বাড়িতে আরও কতগুলো কাজের লোক ভাড়া করে আনি, আজকের দিনটা ওকে ছেড়ে দাও। রিনা বলে, আমি মাত্র বাড়িতে পা রাখলাম আর অমনি তোমরা আমাকে দোষারোপ করতে শুরু করলে। তোমাদের যদি ওর জন্য এতই মায়া হয় তাহলে তোমরা ওকে নিজের বাড়িতে নিয়ে রাখো, সেখানেই ওর সেবা করো।
এনি তখন মাটিতে বসে ক্ষমা চাইতে শুরু করে। সে বলে, ম্যাডাম, আমার অসুস্থ হওয়া একদমই উচিত হয়নি। ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। দয়া করে আমাকে আর আমার বাবাকে চাকরি থেকে বের করে দেবেন না। আমি এখনই আপনার কাজ করে দিচ্ছি। লিয়াম বলতে থাকে, তুমি ওঠো। সে বলে, না, আমি উঠবো না। আগে ম্যাডাম আমাকে ক্ষমা করবে, তারপর উঠবো। লিয়াম রেগে বলে, এনি তো কিছুই করেনি, তুমি কেন ওকে বের করে দিতে চাইছো? তুমি কেন ওকে বুলি করছো? ফিন বলে, ও এত অসুস্থ, তারপরেও তুমি ওকে দিয়ে কাজ করাতে চাইছো। ওয়েট বলে, ও কাজ করতে গিয়ে যদি আরো অসুস্থ হয়ে যায়, তারপরেও ওকে সহ্য করে সব কাজ করতে হবে। তুমি কেন সবসময় ওর সঙ্গে এরকম ব্যবহার করো? রিনা বলে, আমি শুধু বললাম তুমি ওকে তোমার সঙ্গে নিয়ে যেতে পারো। এটা বুলি হয়ে গেল? মানে আমি যাই বলি না কেন, যাই করি না কেন, তোমাদের চোখে সবকিছুই বুলি। এরপর রিনা বাইরে বসে বই পড়ছিল। তখন অ্যানি সেখানে চা নিয়ে আসে। সে বলতে থাকে, ম্যাডাম, ওই 3জন মাস্টার আসলে আমাকে খুব স্নেহ করে। আপনি দয়া করে তাদের সঙ্গে ঝগড়া করবেন না। আমার কারণে আপনি ওনাদের সঙ্গে সম্পর্ক নষ্ট করবেন না। রিনা বলে, চা রেখে তুমি চলে যাও। কিন্তু তখন অ্যানি ইচ্ছে করে চা রিনার হাতে ফেলে দেয়। এরপর বলতে থাকে, ম্যাডাম, আমি সরি, আমি ইচ্ছে করে কিছুই করিনি। রিনা তাকে সরে যেতে বললে অ্যানি ইচ্ছে করে পড়ে গিয়ে দেয়ালের সঙ্গে ব্যথা পায়। তখনই 3জন ছেলে দৌড়ে সেখানে আসে। ফিন রিনাকে এত জোরে ধাক্কা দেয় যে সে টেবিলের উপর পড়ে যায় আর কাঁচ ভাঙা টুকরো তার হাতে গেঁথে যায়। এরা অ্যানিকে কোলে করে নিয়ে চলে যায়। রিনা বলতে থাকে, তোমাদের সঙ্গে সম্পর্ক শেষ করাই আমার সবথেকে ভালো সিদ্ধান্ত। অন্যদিকে এনি হসপিটালে ছিল। তখন লিয়াম বলে, আমি আগেই বলেছি, এনি রিনার কাছে থাকলে কখনোই ভালো থাকবে না। একবার এঙ্গেজমেন্টটা হয়ে গেলেই আমি ওকে ওই বাড়ি থেকে নিয়ে আসব। আমি ওকে আর কষ্ট পেতে দেখতে পারছি না। তখন রিনাও হসপিটাল থেকে আসছিল। সে তাদের কথা শুনতে পায়। ফিন বলতে থাকে, আমাদের পরিবার জানতে পেরেছে যে আমরা আসলে অ্যানিকে পছন্দ করি। তারা এখন অ্যানির পেছনে লাগবে। এক কাজ করি, রিনা যাকেই পছন্দ করবে তাকে কোনো কথা ছাড়াই এই এঙ্গেজমেন্ট মেনে নিতে হবে। একমাত্র এভাবেই আমরা আমাদের পরিবার থেকে অ্যানিকে দূরে রাখতে পারবো। রিনা মনে মনে বলতে থাকে, এই কারণেই তোমরা গত জন্মে কেউই আমাকে ভালো না বাসার পরেও আমাকে বিয়ে করতে চেয়েছিলে। অ্যানিকে রক্ষা করতে গিয়ে তোমরা নিজেদের জীবন, আমার জীবন স্যাক্রিফাইস করতে রাজি আছো। তখনই তার ফোন বেজে উঠলে সে সরে যায়, তবে এরা শুনতে পায়। লিয়াম বলে, তুমি এখানে কেন এসেছো? তুমি কি অ্যানির কাছে সরি বলতে এসেছো? ওয়েট বলে, তুমি কখন এসেছো? তুমি কি আমাদের কথা শুনেছো? ফিন বলে, তোমার কি হয়েছে? তোমার শরীরে এত আঘাত কেন? রিনা বলে, এই আঘাতগুলো আমি পেয়েছি যখন তুমি আমাকে ধাক্কা দিয়ে অ্যানির কাছে গিয়েছিলে। আমি এখানে ট্রিটমেন্ট করাতে এসেছি, অ্যানির কাছে ক্ষমা চাইতে নয়। আরেকটা কথা, আমি ওকে ধাক্কা দিয়েছিলাম কারণ চা ও আমার হাতে ফেলেছিল। ফিন বলে, আসলে ও অনেক অসুস্থ তো, তাই চা ধরে রাখতে পারেনি হয়তো। তুমি এটা নিয়ে ওর উপর রেগে থেকো না, ঠিক আছে? আমরা ওকে এই অবস্থায় দেখে মাথা ঠিক রাখতে পারিনি, তাই ভুলবশত তোমাকে ধাক্কা দিয়ে ফেলেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। বাকি দুজন বলে, তুমি তো ভালো করেই জানো তুমি আমাদের ছোটবেলার বন্ধু। তোমার কাছে অ্যানি কিছুই না। তুমি কি বলবে তুমি আসলে কাকে বিয়ে করবে? তখনই ডাক্তাররা তাড়াহুড়ো করে অ্যানির ঘরে যায়। এরপর অ্যানির অপারেশন হয়। ডাক্তার বেরিয়ে এসে বলে, অ্যানির অবস্থা খুবই খারাপ, তার এখনই কিডনি ট্রান্সপ্লান্ট প্রয়োজন। এরা 3জনই তখন কিডনি ম্যাচের পরীক্ষা দেয়, যেখানে লিয়ামের কিডনি ম্যাচ হয়েছে। লিয়াম সাথে সাথেই সাইন করে দেয়। এরপর সে কিডনি দেওয়ার জন্য চলে যায়। একটু পর নার্স এসে বলে, পেশেন্টের অবস্থা আবার খারাপ হয়ে যাচ্ছে, অনেক রক্ত গেছে, কিন্তু আমাদের এখানে পর্যাপ্ত রক্ত নেই। এরা দুজনেই বলে, ওর রক্তের গ্রুপের সঙ্গে আমাদের মিল রয়েছে, আমারটা নিন। নার্স বলে, আপনাদের দুজনেরটা নিলেও হবে না, আরও রক্তের প্রয়োজন। ফিন বলে, এত খোঁজার সময় নেই, আপনি আমাদেরটা নিতে থাকুন। অ্যানিকে বাঁচাতে যত রক্তের প্রয়োজন আপনি নিয়ে নিন। রিনা এসব দেখে মনে মনে বলছিল, তার মানে তোমরা অ্যানিকে অনেক ভালোবাসো, ওর জন্য তোমরা কিডনি, রক্ত, নিজের জীবন দিতে রাজি আছো। এরপর রিনা বাড়িতে ফিরে আসলে তার বাবা মা জিজ্ঞেস করে, কি হয়েছে, তোমার শরীরে এত আঘাত কেন? রিনা বলে, আমি পড়ে গিয়েছিলাম, পরে ব্যথা পেয়েছি। তার মা তখন একটা টোকেন দেখায়, যেটা কোডির পরিবার থেকে পাঠানো হয়েছে। রিনার বাবা বলতে থাকে, তোমার 3 বন্ধুর পরিবার থেকে এঙ্গেজমেন্টের জন্য আমার সঙ্গে কথা বলতে চেয়েছিল। তারা বলছিল ছেলেরা শুধুমাত্র অ্যানিকে একটু বেশি স্নেহ করে। প্রত্যেকেই নিজের ছেলের কথা বলছিল যে ছেলে তোমাকে ভালোবাসে। আমি এত বেশি জানি না, তাই আমি কিছু বলিনি। এটা তোমার জীবনের সিদ্ধান্ত, আমি চাই তুমি তাদেরকে বলবে। এরপর তারা চলে যায়। রিনা বক্স খুলে দেখতে পায় কোডি তার জন্য একটা আংটি পাঠিয়েছে। সে বলতে থাকে, আমারও তো কোডির ফ্যামিলির জন্য কিছু শপিং করা দরকার। এরপর সে সবার জন্য শপিং করে নিয়ে আসে। এসে দেখতে পায় তার 3 বন্ধু তার বাড়িতে এসে হাজির। লিয়াম বলে, আমাদের পরিবার তোমার জন্য গিফট পাঠিয়েছে।
এগুলো নিয়ে নাও আর আমাদেরকে ক্ষমা করে দাও। তুমি তো জানোই আসলে ওই দিন কি হয়েছে। তোমার কারণে অ্যানি আবারও অসুস্থ হয়ে গিয়েছিল। ওর অবস্থা ওই দিন খুবই খারাপ ছিল। ফিন বলে, দেখো তুমি এই উপহারগুলো নিয়ে নাও আর আমাদেরকে ক্ষমা করে দাও। বড়দেরকে এসবের মধ্যে টেনো না, ঠিক আছে? ওয়েড বলে, আমাদের একজন কিডনি দিয়েছে, আমরা দুজন রক্ত দিয়েছি, তাই দয়া করে আমাদের উপর আর রাগ করে থেকো না। রিনা বলে, তো এখন আমি কি করব? আমি তো তোমাদেরকে গিফটও আনতে বলিনি, আমার কাছে ক্ষমাও চাইতে বলিনি। লিয়াম বলে, তুমি এরকম কেন করছো? তিনজনকে তো আর একসাথে তুমি পাবে না, তাই না? রিনা বলে, দয়া করে তোমাদের উপহারগুলো নিয়ে যাও। তখনই তার হাত থেকে কোডির দেয়া ওই বক্সটা পড়ে যায়। ফিন বলতে থাকে, এটা তো এঙ্গেজমেন্টের টোকেন থাকার কথা, তাহলে তুমি কাকে চুজ করলে? লিয়াম বলে, বলো না তুমি কাকে চুজ করেছো, ফিন নাকি ওয়েড? এদের দুজনের তো তার কথা শুনে মেজাজ খারাপ হয়ে যায়। রিনা বলে, আমি কাকে চুজ করলাম সেটা দিয়ে তোমরা এত ভয় পেয়ে যাচ্ছ কেন? এতে তো তোমাদের কিছু আসে যায় না। ফিন বলে, তুমি এসব কি বলছো? তুমি বিয়ে করবে আমাদের তিনজনের মধ্যে একজনকেই, তাই না? বাইরের কেউ আসবে নাকি? ওয়েড বলে, আমরা এর আগে কখনোই তোমাকে প্রেশার দিইনি, কিন্তু এখন যেহেতু তুমি একজনকে চুজ করেছো, তাহলে নামটা বলে দাও। আমরা আর নিজেদেরকে এভাবে টর্চার করতে চাই না। রিনা বলে, তার মানে আমাকে বিয়ে করা তোমাদের কাছে টর্চার? লিয়াম বলে, তুমি ভুল বোঝো না, আমরা সবাই তোমাকে পছন্দ করি, আমরা শুধু জানতে চাই যে তুমি কাকে বিয়ে করতে চাইছো। রিনা বক্স খুলে দেখালে এরা সবাই খুশি হয়ে যায়। লিয়াম বলে, এটা তো আমাদের টোকেন নয়। লিয়াম বলে, এই রিং কি তুমি কিনেছো? দামটা বলে দাও, টাকা আমি দিয়ে দিচ্ছি, মনে করো এটা আমার সরি। এরপর সে তার হাতে আংটিটা পরিয়ে দেয় আর বলে, আংটিটা তোমার হাতে অনেক সুন্দর লাগছে। ফিন বলে, সত্যিই তোমাকে অনেক সুন্দর লাগছে। ওয়েড বলে, চলো তাহলে একটা ছবি তুলে দেই। তখনই অ্যানি এসে বলে, এতগুলো উপহার কোত্থেকে আসলো? এগুলো কি সব ম্যাডামের জন্য? লিয়াম বলে, তুমি বাড়িতে কেন? ডাক্তার বলেছে তোমাকে হসপিটালে রেস্ট করতে। অ্যানি বলে, ডাক্তার বলেছে আমি বাড়িতে গিয়েও রেস্ট করতে পারবো, আর তাছাড়া তোমাদেরকে ছাড়া হসপিটালে একা একা ভালো লাগে না। রিনা বলে, এই উপহারগুলো আমার জন্য এনেছে ওরা, তবে আমার এগুলো পছন্দ না, তোমার কোনো একটা ভালো লাগলে তুমি নিয়ে যেতে পারো। অ্যানি বলে, আপনি এসব কি বলছেন? আমি কি এগুলোর যোগ্য নাকি? লিয়াম বলতে থাকে, তুমি এসব কি বলছো? তুমি সব কিছুই ডিজার্ভ করো, এগুলো সব লেটেস্ট কালেকশন, তোমার যেটা ভালো লাগে তুমি নিয়ে নাও। ফিন বলে, এখানে অনেক উপহার রয়েছে, তুমি দেখো তোমার কোনটা ভালো লাগে। রিনা এসব দেখে সেখান থেকে চলে যায়, তবে যাওয়ার আগে সে বলে, মনে করে আমার জন্মদিনের পার্টিতে কিন্তু এসো। এরপর রিনা তার জন্মদিনের জন্য তৈরি হচ্ছিল। তার বাবা মা এসে বলে, আজ সবাই আসবে, অনেক বড় বড় পরিবারের লোকেরা আসবে, তাই আজকেই আমরা তোমার এঙ্গেজমেন্টের অ্যানাউন্সমেন্ট করতে চাই, তুমি কি বলো? এটা শুনে অ্যানি বলে, ম্যাডাম আপনার এঙ্গেজমেন্ট হচ্ছে? অ্যানির মা বলে, কেন তোমার কোনো সমস্যা আছে? সে বলে, না, আমি তো ম্যাডামের জন্য খুশি। এরপর তারা পার্টির দিকে চলে যায়। অ্যানি বলতে থাকে, রিনা তুমি কি এঙ্গেজমেন্টের জন্য আমার পারমিশন নিয়েছো? এরপর বার্থডে পার্টি দেখানো হয়। একটু পরে তার তিনজন বন্ধু সেখানে আসে। আশেপাশের সবাই বলছিল, আমি তো রিনাকে দেখলে এত জেলাস হই বলার মতো না। তার তিনটা ছোটবেলার বন্ধু, তাও আবার এত হ্যান্ডসাম, এত ধনী। আবার শুনেছি এদের তিনজনের মধ্যে থেকে একজনকে নাকি সে বিয়ে করবে। একজন বলে, আমার তো মনে হয় আজকেই সে জানিয়ে দেবে যে সে কাকে বিয়ে করতে চাইছে। লিয়াম বলে, রিনা আজকেই তুমি বলবে? সেই কথা তুমি আগে কেন বলনি? রিনা বলে, কেন বলবো, এটা আমার ব্যাপার, তোমাদের তো নয়। ফিন বলে, আমরা না জানলে কে জানবে? দেখো আর সময় নষ্ট করো না, তাড়াতাড়ি বলে দাও যে তুমি কাকে বিয়ে করতে চাইছো। রিনার বাবা তখন সবাইকে তার মেয়ের জন্মদিনে আসার জন্য ধন্যবাদ জানায়। এরপর সে বলে, আজ জন্মদিনের অনুষ্ঠানে আমরা আরও একটা অ্যানাউন্সমেন্ট করতে চাইছি, সেটা হলো রিনার ফিয়ন্সের নাম। এটা শুনে তো মেয়েরা অনেক এক্সাইটেড হয়ে যায়। ছেলেগুলোর পরিবার বলতে থাকে, তোমরা ওখানে দাঁড়িয়ে কি করছো, এখানে আসো। তখনই বড় টিভিতে দেখা যায় অ্যানি বলছে, লিয়াম, ফিন, ওয়েড, আমি জানি আমি শুধুমাত্র একজন বাটলারের মেয়ে, আমার এত বড় আশা করা ঠিক না, কিন্তু আমি কোনোভাবেই ভুলতে পারছি না কিভাবে গত বছর জন্মদিনে তোমরা রিনাকে ছেড়ে আমার কাছে চলে এসেছিলে, কিভাবে আমার অসুস্থতার কথা শুনে তোমরা সব কাজকর্ম ছেড়ে দিয়ে আমার কাছে চলে আসতে। একজন আমার জন্য কিডনি দিয়েছো, বাকিরা আমার জন্য রক্ত দিয়েছো। তোমরা কেউ রিনাকে ভালোবাসো না, তবুও আমার জন্য তাকে বিয়ে করতে রাজি আছো। আমি জানি তোমাদের পরিবার তোমাদেরকে প্রেশার দিচ্ছে, কিন্তু আমি আর এগুলো সহ্য করতে পারছি না। একমাত্র আমি যদি এই পৃথিবী থেকে চলে যাই, তাহলে তোমাদেরকে আর এই নাটক করতে হবে না। এগুলো শুনে সবাই বলতে থাকে, আমি তো এটা ভাবতেই পারিনি, এরা আসলে বাটলারের মেয়েকে ভালোবাসে। এটা তো একটা রূপকথার গল্পের মতো। অ্যানির জন্য তারা অ্যারেঞ্জ ম্যারেজ করতেও রাজি আছে। তার মানে মিস রিনাকে এই তিনজনের কেউই ভালোবাসে না?
এরা তিনজন তখনই ছাদে যেতে চাইলে তাদের পরিবার তাদেরকে আটকাতে বলে। ফিনের বাবা বলে, আজকে রিনার জন্মদিন ছেড়ে তোমরা বাটলারের মেয়ের কাছে যেতে চাইছো? লিয়াম বলে, একটা জীবনের চাইতে কি একটা জন্মদিনের দাম বেশি? এই নির যদি কিছু হয় তাহলে আমাদের মধ্যে কেউই রিনাকে কোনো দিনও বিয়ে করবে না। গার্ডেরা তাদেরকে যেতে দিতে না চাইলে ফিন একজনের মাথায় আঘাত করে। এরপর তারা তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। একজন বলতে থাকে, এটা কেমন হলো? রিনা তো কালকের খবরে হেডলাইন হয়ে যাবে। তখন রিনা বলে, আমি সবার কাছে ক্ষমা চাইছি। হঠাৎ একটা দুর্ঘটনার কারণে পার্টি একটু এলোমেলো হয়ে গেছে। তবে আমি সবাইকে অ্যানাউন্সমেন্ট করে জানিয়ে দিতে চাই, পরশুদিন আমার বিয়ে হতে চলেছে। আমার ফিয়ন্সে হলো লি পরিবারের কোডি। এতে তো সবাই ভীষণ অবাক হয়ে যায়। এরপর যখন এরা বাড়িতে যাচ্ছিল তখন রিনার মা বলে, তার মানে তুমি জানতে পেরেছো যে ওরা তিনজন আসলে এইনিকে পছন্দ করে, তাই তুমি ওদের বদলে কোডিকে বিয়ে করতে চাইছো, তাই না? রিনা বলে, হ্যাঁ, ভালোবাসা জোর করে হয় না। যদিও কোডি আর আমি ছোটবেলা থেকে একসঙ্গে বড় হইনি, তবে আমি শুনেছি ও কাজের প্রতি অনেক মনোযোগী। আমার মনে হয় অন্তত স্ত্রী হিসেবে আমাকে সম্মান দেবে, আর সেটাই আমার জন্য যথেষ্ট। তার বাবা বলে, তুমি দেখছি কোডিকে বিশ্বাস করো? সে বলে, হ্যাঁ, আমি ওর ব্যাপারে খোঁজ নিয়েছি। এরপর সে মনে মনে বলছিল, আগের জন্মে কোডি বিয়ে করেনি। আমি কোনোদিন ওর কোনো স্ক্যান্ডালের কথা শুনিনি। আমার মনে হয় না ও আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে। যেহেতু কোডি অন্য শহরে থাকে, তাই বিয়েটাও অন্য শহরে হবে। এজন্য রিনা তার জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিল। তখন লিয়াম সেখানে আসে। সে বলে, তুমি কি বেড়াতে যাচ্ছ? সে তাকে ধরে বলে, আমি জানি না তুমি কোথায় যাচ্ছ, তবে আমি তোমাকে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলার জন্য এসেছি। আমাকে 1 মিনিট সময় দাও। রিনা তার হাত সরিয়ে দিয়ে বলে, বলো কি বলতে চাও, আমার একটু তাড়া আছে। তখন বাকি দুজনও চলে আসে। রিনা বলে, সবাই দেখছি এসেছো। লিয়াম বলে, রিনা, আমি জানি আমরা গতকাল তোমার বার্থডে পার্টি নষ্ট করে দিয়েছি, কিন্তু আমরা না গেলে অ্যানি মরে যেত, তাই আমাদেরকে যেতে হয়েছে। রিনা বলে, সেটা তো আর প্রথমবার নয়, তাই তোমাদেরকে সরি বলার দরকার নেই। ফিন বলে, দেখো, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। এখন এসব বললে কি সবকিছু পরিবর্তন হয়ে যাবে? দয়া করে অ্যানিকে এসব থেকে দূরে রাখো। ও তো নির্দোষ, তাই না? তোমাকে আমাদের বাড়ির লোকেরা অনেক পছন্দ করে। তুমি তাদের সঙ্গে একটু কথা বললেই তারা আর অ্যানিকে নিয়ে কোনো ঝামেলা করবে না। ওয়েড বলে, হ্যাঁ, তুমি গিয়ে একটু তাদের সঙ্গে কথা বলো, যেন তারা অ্যানিকে নিয়ে আর কোনো সমস্যা না করে। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যাকেই চুজ করো না কেন, সে সবসময় তোমাকে ভালো রাখবে, সুখী রাখবে। রিনা বলে, এটাই তোমার ইম্পর্ট্যান্ট কথা? লিয়াম বলে, হ্যাঁ, অ্যানির থেকে ইম্পর্ট্যান্ট আমার কাছে আর কিছুই নেই। রিনা বলে, দেখো, তোমাদের এগুলো নিয়ে আর চিন্তা করার প্রয়োজন নেই। আমি গতকালকে অলরেডি বলে দিয়েছি। এটা শোনার সাথে সাথেই লিয়াম বলে, তুমি কি বলেছো? তুমি কাকে চুজ করেছো? এটা দেখে রিনা আর কিছু বলে না। সে বলে, আমি তোমাদের ফ্যামিলির টোকেন কুরিয়ারকে দিয়ে দিয়েছি, আগামীকালই তোমরা সেটা পেয়ে যাবে। লিয়াম বলে, তার মানে তুমি একটা রেখেছো আর দুটো ফিরিয়ে দিয়েছো। ফিন বলে, তুমি কি সরাসরি বলে দিতে পারো না? তখনই লিয়ামের কাছে আবার কল আসে যে এনি আবারও ছাদে যেতে চাইছে। এরা তাড়াতাড়ি চলে যেতে চায়। তখন রিনা তাদেরকে ডাক দিয়ে বলে, চলেই যেহেতু যাচ্ছ, অন্তত যাওয়ার আগে আমাকে বিয়ের জন্য অভিনন্দন জানিয়ে যাও। তারা সবাই তখন তাকে অভিনন্দন জানায়। এরপর তাড়াহুড়ো করে চলে যায়। রিনা এরপর এক এক করে সবাইকে ব্লক করে দেয়। এদিকে অ্যানি কান্না করছিল। তখন এরা তিনজন দৌড়ে তার কাছে আসে। অ্যানি বলে, তোমাদের এত দেরি হলো কেন? তারা বলে, তুমি কেন কান্না করছো? অ্যানি বলে, আসলে আমার মন ভেঙে যাচ্ছে, এটা ভেবেই যে তোমরা একজন রিনাকে বিয়ে করতে যাচ্ছ। তোমরা কেউই তাকে ভালোবাসো না, অথচ আমার জন্য তোমাদের তাকে বিয়ে করতে হচ্ছে। লিয়াম বলে, ওর পরিবার অনেক ধনী। ফিন বলে, এজন্যই পরিবারের চাপে বাধ্য হয়ে আমাদের একজন না একজনকে ওকে বিয়ে করতেই হবে। তবে তুমি তো ভালো করেই জানো আমরা তোমাকেই ভালোবাসি। অ্যানি মনে মনে বলছিল, রিনা, কি লাভ এত বড় লোকের মেয়ে হয়ে? সেই তো একটা বাটলারের মেয়ের কাছে হেরে গেলে। এরপর রিনা কোডিদের শহরে যাওয়ার জন্য গাড়িতে উঠে পড়ে। তবে যাওয়ার আগে সে তার বাবাকে তাদের বাটলারকে চাকরি থেকে বের করে দিতে বলে। একটু পরে বাটলার এসে রিনার বাবাকে জিজ্ঞেস করে, স্যার, আমি কি করেছি? কেন আপনি আমাকে বের করে দিচ্ছেন? সে বলে, আমি যাই করে থাকি না কেন, অন্তত আপনার তো আমাকে একটা কারণ বলা উচিত। রিনার বাবা বলে, তুমি আমাদের পরিবারের জন্য ঠিক না। বাটলার বলে, আপনি না বলতে চাইলেও আমি জানি আপনি আসলে আপনার মেয়ের এঙ্গেজমেন্টের জন্য রেগে আছেন। 3 বড় লোকের ছেলেরাই আমার মেয়েকে পছন্দ করে। এর মানে হলো আপনার মেয়ে দেখতে সুন্দর না, এতে আমাদের দোষ কোথায়? রিনার বাবা বলে, তুমি কি ভুলে গেছো যখন তুমি আর তোমার মেয়ে রাস্তায় ভিক্ষা করছিলে তখন কে তোমাকে চাকরি দিয়েছিল? বাটলার বলে, হ্যাঁ, অবশ্যই আপনি আমাদেরকে সাহায্য করেছেন, তবে এতগুলো বছর আমি লয়ালিটির সঙ্গে আপনার সঙ্গে কাজ করেছি।
এই দুইটা ব্যাপার অনেক আলাদা। আমার মেয়ে অনেক বেশি সুন্দরী, অনেক বেশি ভালো। আপনার মেয়ে আমার মেয়ের সঙ্গে পারে না, এতে আমার দোষ কোথায়? রিনার বাবা তখন বাটলারকে গার্ড দিয়ে বের করে দেয়। বাটলার বলতে থাকে, আমার মেয়ে সুন্দরী, এটা কি আমার দোষ? এদিকে এরা তিনজন অ্যানির সেবা করছিল। তখনই তার বাবার কল আসে। তার বাবা তখন বলে দেয় যে রিনার বাবা তাকে চাকরি থেকে বের করে দিয়েছে। সে বলে, তোমার তো ওই সব বড় ঘরের ছেলেদের সঙ্গে যোগাযোগ রয়েছে, তাই না? তাদেরকে বলে তুমি আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দাও। বাটলারের চাকরি না, বাটলারের চাকরি অনেক কষ্ট। অ্যানি এরপর কান্না করে বলতে থাকে, আমি কি অন্যায় করেছি? ম্যাডাম আমার জীবনটা একেবারে শেষ করে দিচ্ছে। সে জন্মদিনের ঘটনার কারণে আমাকে আর আমার বাবাকে চাকরি থেকে বের করে দিয়েছে। আমরা কি দোষ করেছি? এরা তিনজনই তো রেগে যায়। তারা বলতে থাকে, রিনা এরকম কেন করছে? রাগ হলে ও আমাদের সঙ্গে দেখাতে পারে, একটা অসহায় মেয়ের উপরে কেন দেখাচ্ছে? লিয়াম তখনই তাকে ফোন করতে চায়, তবে দেখতে পায় তার ফোন বন্ধ। ফিনও তাকে ফোন করতে চায়, তবে তখন সেও বুঝতে পারে যে ফোন বন্ধ। ওয়েড তখন তাকে এসএমএস করতে চায়। লিয়াম বলে কোনো দরকার নেই, ও এগুলো করছে শুধুমাত্র আমাদের অ্যাটেনশন পাওয়ার জন্য। প্রত্যেকবারই আমরা ওকে জিততে দিতে পারবো না, কয়দিন সময় যাক, ও নিজেই চলে আসবে। এরপর লিয়াম অ্যানির জন্য একটা স্যুপ রান্না করে। তখনই কুরিয়ার থেকে তার জন্য একটা পার্সেল আসে, যেখানে তার ফ্যামিলির টোকেন রয়েছে। সে ভয়ে ভয়ে সেটা খুলে দেখে রিনা তাদের টোকেন রাখেনি। প্রথমে সে অনেকটা শান্তি পায়, তবে পরে সে বলতে থাকে, ও আমাকে চুজ করেনি। কিন্তু কেন? আমি তো ওর অনেক পছন্দের ছিলাম। অন্যদিকে ফিন আর ওয়েডের কাছেও টোকেন চলে আসে, আর তারাও এটা দেখে অনেক খুশি হয়ে যায়। এরপর ফিন এসে বলে, দেখো রিনা আমাকে টোকেন ফিরিয়ে দিয়েছে। তাহলে তোমাদের মধ্যে ও কাকে চুজ করলো? ওয়েড বলে, আমারটাও ফিরিয়ে দিয়েছে। লিয়াম বলে, আমারটাও। ফিনের তো মাথা ঘুরে যায়। সে বলে, আমাদের মধ্যে কাউকে চুজ করেনি, তাহলে কাকে চুজ করলো? লিয়াম বলে, আমার মনে হয় ও এখনো রেগে আছে। ও চাইছে আমরা গিয়ে ওর কাছে ক্ষমা চাই আর নিজে থেকে ওকে বিয়ের কথা বলি। তখন তার কাছে এনির কল আসলে সে কলটা কেটে দেয়। বাকি দুজনের কাছেও কল আসে, তারাও কেটে দেয়। তবে এরপর আবার লিয়ামের কাছে কল আসলে লিয়াম ফোনটা ধরে। সে বলতে থাকে, লিয়াম খুবই ভালো হয়েছে, তোমরা রিনাকে না করে দিয়েছো বলে সে এখন অন্য ছেলেকে বিয়ে করছে। লিয়াম অবাক হয়ে বলে, আমরা আবার কবে ওকে না করলাম? এইনি বলে, তোমরা না করেছো বলেই তো ও এখন কোডিকে বিয়ে করতে চাইছে, তাই না? ফিন বলে, ও কোডিকে কেন বিয়ে করতে চাইছে? ওয়েড বলে, কোডি অনেক বড় বিজনেসম্যান, কিন্তু ও তো অবৈধ ছেলে, ও কি রিনার যোগ্য নাকি? লিয়াম বলে, আমি তো ভাবতেও পারছি না আমাদের উপর রাগ করে ও এত নিচে নেমে যেতে পারে। ওয়েড বলে, তুমি আরেকবার ভালো করে চেক করো তো। তখন ফিন বলে, কোনো দরকার নেই, অলরেডি এটা ট্রেন্ডিংয়ে চলছে। লিয়াম তখন অ্যানির ফোন কেটে দিয়ে তার অ্যাসিস্ট্যান্টকে ফোন করে, আর এখনই বেটন শহরে যাওয়ার জন্য টিকিট বুক করতে বলে। বাকিরাও তাদের জন্য টিকিট বুক করতে বলে। তবে একটু পর অ্যাসিস্ট্যান্ট বলে, সব টিকিট সোল্ড হয়ে গেছে। লিয়াম তখন তাদের প্রাইভেট জেট রেডি করতে বলে, কারণ যে কোনো মূল্যে তাদেরকে রিনার বিয়েটা আটকাতে হবে। এদিকে অ্যানি বারবার কল করে যাচ্ছিল, তবে কেউই ফোন ধরছিল না। এটা দেখে সে ফোন ভেঙে ফেলে। সে বলতে থাকে, ওরা আমাকে ইগনোর করছে, আমি এখনই ওদের কাছে যাচ্ছি। আমি এর উত্তর চাইবো যে ওরা কেন আমার সঙ্গে এরকম করছে। এদিকে এরা এখন বুঝতে পারে যে রিনা আসলে তাদেরকে ব্লক করে রেখেছে। লিয়াম তখন তার অ্যাসিস্ট্যান্টের ফোন থেকে রিনাকে এসএমএস করে যে তুমি ওই কোডিকে বিয়ে করো না। ফিন আর ওয়েডও সেম কথাই লেখে, আর তারা লেখে যে আমরা তোমাকে নিতে আসছি। রিনা এই এসএমএস দেখে, তখন তার মা বলে, বরপক্ষ চলে এসেছে তোমাকে নিতে। রিনা এরপর ওই নাম্বারটাও ব্লক করে দেয়। এদিকে প্রথমবারের মতো আমরা কোডিকে দেখি। সে রিনাকে দেখে এক দৃষ্টিতে তাকিয়েছিল আর মনে মনে বলছিল, তুমি এই পৃথিবীর সব থেকে সুন্দর বউ। রিনা মনে মনে বলতে থাকে, ও এভাবে কেন তাকিয়ে আছে? আমাদের তো আজই প্রথমবার দেখা হলো, তাই না? কোডি হাত বাড়িয়ে দিয়ে বলে, আমি তোমাকে বাড়ি নিয়ে যেতে এসেছি। এরপর সে তাকে কোলে করে নিয়ে যাচ্ছিল। গাড়িতে যাওয়ার সময় কোডি বলে, তোমার কি খিদা পেয়েছে? আমি তোমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করেছি। পরে সে তাকে কিছু পিঠা খেতে দেয়। এরপর রিনা বিয়ের অনুষ্ঠানের জন্য আসে। সকল নিয়মকানুন মেনে তাদের বিয়ে সম্পন্ন হয়। অনেকক্ষণ পর এরা তিনজন আসে। একজন ক্লিনারকে লিয়াম জিজ্ঞেস করে, আমরা এই বিয়ের অতিথি, বিয়েটা কখন হচ্ছে? ক্লিনার বলে, বিয়ে তো কখন শেষ হয়ে গেছে। লিয়াম বলে, আপনি কি বলতে পারেন তারা এখন কোথায় আছে? ক্লিনার বলে, আমি কি করে জানবো, ওনার এই শহরে অনেকগুলো বাড়ি রয়েছে। এরা চলে যেতে থাকলেই ক্লিনার বলে, কি ধরনের অতিথি, বিয়ের টাইম কাটে তাই জানে না। এদিকে ঘরে এরা দুজন ভীষণ অকওয়ার্ড ফিল করছিল। রিনা বলে, তুমি এত লজ্জা পাচ্ছ কেন, আমাদের তো বিয়ে হয়ে গেছে। কোডি এরপর আর লজ্জা পায় না, সে সরাসরি তাকে কিস করতে শুরু করে।
পরদিন সকালে মেয়েডেরা রিনার জন্য অনেকগুলো পোশাক নিয়ে আসে, এমনকি ব্রেকফাস্টও নিয়ে আসে। রিনা মনে মনে বলছিল ও কি করে জানে যে এই সব খাবার আমার পছন্দ, এই ধরনের পোশাক আমার পছন্দ, আন্ডারগার্মেন্টসগুলো আমার সাইজের। আমি জানতাম না তো যে ও এতটা খারাপ। একটু পরেই একজন মহিলা এসে বলে, তুমি কি নিয়মকানুন কিছুই জানো না নাকি? তুমি কি জানো না তোমার আমাকে সম্মান জানানো উচিত? রিনা মনে মনে বলছিল এটা কি কোডির সৎমা? রিনা বলে, ম্যাডাম আপনি গতকাল আসেননি বিয়েতে, তাই আর আমি আপনার কাছে যাইনি। কোডির সৎমা বলে, তুমি এটা কি বলছো? আমি বিয়েতে যাইনি বলে তুমি আমাকে সম্মান জানাবে না? তোমার পরিবার তোমাকে এই শিক্ষা দিয়েছে? কোডির সৎমা তখন সেখানে বসে আর একজনকে চা নিয়ে আসতে বলে। রিনা তাকে চা দিতে চাইলে কোডির সৎমা বলে, তুমি কি জানো না শাশুড়িকে হাঁটু গেড়ে বসে চা দিতে হয়? রিনা বলে, আমরা এখন বর্তমান সময়ে আছি, আপনি তো এখনো সেই পুরনো দিনে পড়ে আছেন। কোডির সৎমা বলে, এটা আমাদের বাড়ির নিয়ম, তুমি যেহেতু এই বাড়ির বউ তাই তোমাকে এটা মানতে হবে। রিনা বলে, তাহলে আমি পারবো না। কোডির সৎ মায়ের সাথে যে মহিলাটা এসেছে সে তখন রিনাকে জোর করে হাঁটু গেড়ে বসাতে চাইছিল। তখন কোডি এসে ওই মেয়েটাকে একটা থাপ্পড় মারে। তার সৎমা বলে, তুমি এসব কি করছো? সে তাকেও একটা থাপ্পড় মারে। এরপর আবার মেরে বলে, আমি আপনার সব কিছু সহ্য করেছি, তাই বলে আপনার সাহস কি করে হলো আমার স্ত্রীর কাছে আসার? তার সৎমা তখন তাড়াতাড়ি পালিয়ে যায়। কোডি রিনাকে জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? তখনই কোডির অ্যাসিস্ট্যান্ট সেখানে আসে আর ওই মেয়েটাকে টেনে হিঁচড়ে নিয়ে যায়। কোডি এরপর রিনাকে বলতে থাকে, তুমি কি ভয় পেয়েছো? সব আমার দোষ। রিনা মনে মনে বলছিল, এটা কি ধরনের ছেলে? কোডি বলতে থাকে, আমার এখানে এসেই তোমাকে এসব দেখতে হলো। প্রথম দিনই তুমি আমার জন্য কষ্ট পেলে। তুমি আমাকে যে শাস্তি দিতে চাও আমি মাথা পেতে নেব, আর তুমি যদি আমার সৎমাকেও শাস্তি দিতে চাও আমি সেটাও করতে পারবো। রিনা বলে, না আমি একদমই এগুলো চাই না। সে তাকে উঠিয়ে পাশে বসায়। কোডি বলে, ছোট থেকে সে সবসময় আমাকে টার্গেট করেছে, এখন সে আমার সঙ্গে তোমাকেও টার্গেট করতে চাইছে। এটা আমি কোনোভাবেই মেনে নেব না। রিনা বলে, তবে আমি একদমই ব্যথা পাইনি, তুমি সময় মতোই চলে এসেছো। কোডি এরপর তাকে একটা ফাইল দেয় আর বলে, আমি আমার কোম্পানির 50% তোমার নামে লিখে দিচ্ছি। রিনা বলে, আমি এগুলো কি করে নেব? সে বলে, তুমি আমার স্ত্রী, আমার যা আছে তা তো তোমারই। রিনা বলে, আমি জানি তুমি আমার ভালো চাইছো, তবে বিয়ের নাম করে আমি তোমার কাছ থেকে সবকিছু নিয়ে নিতে চাই না। আমি ধীরে ধীরে তোমার মনে জায়গা করতে চাই, এগুলো অর্জন করতে চাই। কোডি বলে, ঠিক আছে, তাহলে একদিন আমি তোমাকে সিইও বানিয়ে দেব। রিনা তখন হেসে ফেলে। দিকে ফিন বলতে থাকে, আমরা সারা শহর খুঁজে ফেলেছি, রিনা কোথায় আছে? ওয়েট বলে, আমার মনে হচ্ছে ও ইচ্ছে করে আমাদের সঙ্গে দেখা করছে না। তখন লিয়ামের কাছে তার অ্যাসিস্ট্যান্টের SMS আসে। সে রিনার হাজবেন্ড মানে কোডির বাড়ির ঠিকানা দেয়। অন্যদিকে রিনা বলে, কোডি তুমি বলবে তুমি কি আমাকে আগে থেকেই চেনো? কোডি বলে, আমি তোমাকে হাই স্কুল থেকে চিনি। কোডি কল্পনা করে যখন সে হাই স্কুলে ছিল তখন কিছু গুন্ডারা তাকে আটকেছিল, তারা তার কাছে টাকা চাইছিল। কোডি বলে যে আমার কাছে কোনো টাকা নেই। ওই সকল গুন্ডারা তখন তাকে মারতে শুরু করে। রিনা এগুলো দেখতে পেয়ে বলে, আমি পুলিশে ফোন করে দিয়েছি, আমি কিন্তু রেকর্ড করছি। এরপর সে নিজের ব্যাগ থেকে একটা পেপার স্প্রে বের করে তাদের চোখে স্প্রে করে দেয়। ওই সময় ব্যাগ থেকে রিনার আইডি কার্ড পড়ে গিয়েছিল, যেখানে কোডি তার নাম জানতে পেরেছে। বর্তমানে কোডি বলে, এরপর থেকেই আমি তোমাকে ফলো করতে শুরু করি। রিনা বলে, তুমি আমাকে বলনি কেন এগুলো? সে বলে, কারণ ওই সময় আমি এখনো লি পরিবারে আসিনি। সে তাকে ধরে বলতে থাকে, আমার ফ্যামিলি অনেক কমপ্লিকেটেড, আমাকে বিয়ে করায় হয়তো তোমার অনেক কষ্ট হবে। রিনা মনে মনে বলছিল, একদমই না, ভবিষ্যতে আমি এই শহরের সব থেকে ধনী ব্যক্তির স্ত্রী হতে চলেছি। তখনই তারা বাইরে অনেক শব্দ শুনতে পেয়ে কোডি বাইরে যায়। রিনাও তখন তার সাথে আসে আর দেখতে পায় এরা 3 জন এসেছে। এরা 3 জন বলে, রিনা তুমি আমাদের সঙ্গে বাড়িতে ফিরে চলো। রিনা বলে, আমি তোমাদের সঙ্গে কেন যাব? তোমরা আমার কাছে আমার ভাইয়ের মতো। ফিন বলে, শুধুমাত্র আমাদের সঙ্গে রাগ করেছো বলে অন্য একটা ছেলেকে বিয়ে করতে পারো না? লিয়াম বলে, তুমি আমাদের সঙ্গে ফিরে চলো, যা কিছু হয়েছে তা আমরা ভুলে যাব। রিনা বলে, তোমাদের এত সাহস আসে কোথা থেকে? তোমাদের উপর রাগ করে আমি কোডিকে বিয়ে করেছি। হয়তো আগে আমি তোমাদের সঙ্গে অনেক ভালো ব্যবহার করতাম, তাই তোমরা এরকম ডেলুলুতে আছো। কোডি এদেরকে বের করে দিতে বলে, কারণ এদেরকে দেখলে তার স্ত্রীর খিদা চলে যাবে। এরপর এদেরকে বের করে দেওয়া হয়। একটু পর অ্যাসিস্ট্যান্ট এসে বলে, স্যার ওরা এখনো বাইরে দাঁড়িয়ে আছে, বাইরে এখন অনেক বৃষ্টি হচ্ছে। কোডি জোরে জোরে বলতে থাকে, তাহলে এখন কি করব? রিনা বলে, তোমাকে আমাকে শুনিয়ে কথা বলার প্রয়োজন নেই, আমি যেহেতু তোমাকে চুজ করেছি তার মানে ওরা এখন আর আমার কাছে কেউ না। ফিন বলতে থাকে, আমরা এভাবে বৃষ্টিতে ভিজছি অথচ রিনা একবারও আসলো না, ও কি আর আমাদেরকে ভালোবাসে না? লিয়াম বলে, হতেই পারে না। ওয়েট বলে, তাই তো,
ও আমাদেরকে এই পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসে। আমরা ছোটবেলা থেকেই একসাথে আছি। অন্যদিকে এরা দুজন তো আবার শুরু হয়ে গেছে। এদিকে এরা তিনজন আর পারছিল না। তখনই অ্যানি সেখানে আসে। সে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে কল করে। এরপর দেখা যায় এরা হসপিটালে ছিল। ফিনের জ্ঞান ফিরলে অ্যানি তাকে ধরতে আসে। তখন ফিন বলে, আমি ঠিক আছি, তুমি ওয়েডের কাছে যাও। ওয়েড বলে, আমিও ঠিক আছি, তুমি লিয়ামের কাছে যাও। অ্যানি বলতে থাকে, তোমরা এরকম কেন করছো? বৃষ্টিতে তোমরা অজ্ঞান হয়ে গিয়েছিলে, আমি তোমাদেরকে হসপিটালে নিয়ে এসেছি। তখনই লিয়াম উঠলে অ্যানি লিয়ামের কাছে গিয়ে বলতে থাকে, দেখো না ওরা আমার সঙ্গে কেমন ব্যবহার করছে। লিয়াম বলে, চুপ করো, সারাক্ষণ কান্নাকাটি ছাড়া আর কিছু পারো না নাকি? অ্যানি বলে, তোমরা আমার সঙ্গে এরকম ব্যবহার কি করে করতে পারো? আমি তোমাদেরকে হসপিটালে নিয়ে এসেছি, সারা রাত দেখাশোনা করেছি। লিয়াম মনে মনে বলছিল, রিনা কত এরকম আমাদের দেখাশোনা করেছে, কিন্তু এভাবে কান্নাকাটি করে কখনোই বলেনি। লিয়াম বলে, ঠিক আছে, তুমি আমাদেরকে নিয়ে এসেছো, এজন্য আমি তোমাকে টাকা দিয়ে দেবো। ফিন বলে, আমি তোমার চাকরির ব্যবস্থা করব। ওয়েড বলে, আমি তোমাদেরকে একটা অ্যাপার্টমেন্ট দেবো যেখানে তুমি আর তোমার বাবা থাকতে পারবে। অ্যানি বলে, মানে কি? তোমরা আমার সঙ্গে সব সম্পর্ক শেষ করতে চাইছো? লিয়াম বলে, হ্যাঁ, কারণ রিনা আমাদেরকে ক্ষমা করছে না। অ্যানি বলে, কিন্তু ওর তো বিয়ে হয়ে গেছে, আর তাছাড়া তোমরা তো এটাই চেয়েছিলে। ওয়েড বলে, তুমি কে আমাদের ফিলিংসের কথা বলার? আমরা কবে এই কথা বলেছি? অ্যানি তখন মনে মনে বলতে থাকে, ওরা এখন আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেমনভাবে প্রথমবার আমার দিকে তাকাতো। আমি এত কষ্ট করে ওদের মন জয় করেছি, এখন আমি সব হারাতে পারবো না। সে বলে, রিনা আর ফিরে আসবে না, কারণ ওর বার্থডে পার্টিতে তোমরাই আমার জন্য ওকে ছেড়ে চলে গিয়েছিলে। গতকাল তোমরা বৃষ্টিতে পড়ে অজ্ঞান হয়ে গেছো, অথচ ও একবারও আসেনি। এরা সবাই তখন তাকে চুপ করতে বলে। অ্যানি বলে, ও কি আমার নামে কিছু বলেছে? সে রিনাকে একটা গালি দিলে লিয়াম উঠে বলে, আরেকবার যদি এই ধরনের কথা বলো, আমি বলে রাখছি তুমি কিন্তু অনেক পস্তাবে। অ্যানি বলতে থাকে, ঠিক আছে, আমি গিয়ে ডাক্তার ডেকে আনছি। সে বাইরে এসে বলতে থাকে, রিনা তুমি কেন মরে যাচ্ছ না? সে মনে মনে বলতে থাকে, আমার কাছে আর কোনো চয়েস নেই, ভালো জীবন পেতে হলে আমাকে ওদের সঙ্গে থাকতেই হবে, আমি ওই কষ্টের অভাবের দিন চাই না। এরপর সে সবার জন্য খাবার নিয়ে আসে, তবে এসে দেখে এখানে কেউই নেই। এদিকে কোরি তো সেই রকমের ফ্লার্টিং করে যাচ্ছিল। রিনা মনে মনে বলছিল, ভালোবাসার বিয়ে মনে হয় এমনই হয়, আগের জন্মে ওয়েড কখনোই আমার সঙ্গে এভাবে সময় কাটায়নি। কোরি এরপর মিষ্টি মিষ্টি কথা বলে রিনাকে ঘরে নিয়ে যায়, তবে এরপর রিনা তাকে ঘর থেকে বের করে দেয়। কোরি বলে, আমি আর কিছুই করব না, আমি শুধু ঘুমাবো। কিন্তু রিনা তারপরেও তাকে ঘরে আসতে দেয় না। তবে একটু পরে কোরি আরেকটা চাবি নিয়ে আসে। এরপর দরজা খুলে ধীরে ধীরে ভেতরে চলে যায়। সকালে রিনা যখন দেখে কোরি তার পাশে শুয়ে আছে, সে ভীষণ রেগে যায় আর একটা লাথি দিয়ে কোরিকে ফেলে দেয়। কোরি বলে, আমি আবার কি করলাম? সে বলে, তুমি বিছানায় কিভাবে আসলে? কোরি বলে, আমি মাত্রই বিয়ে করলাম, তোমাকে ছাড়া আমার ঘুমই আসছে না। রিনা তাকে বেরিয়ে যেতে বললে কোরি লাফ দিয়ে বিছানায় চলে আসে। এরপর বলে, চলো আমরা স্প্রিং বাথে যাই, তাহলে তোমার মেজাজটা ভালো হয়ে যাবে। এদিকে এরা তিনজন আবারও কোরির বাড়ির সামনে দাঁড়িয়েছিল। তখন একটা লোক বলে, আমি আপনাদেরকে চিনতে পেরেছি, এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। কোরি তার স্ত্রীকে নিয়ে সকালবেলায় স্প্রিং বাথে চলে গেছে। ওয়েড জিজ্ঞেস করে, আপনি কে? সে বলে, আমার পরিচয় দিয়ে আপনাদের কোনো দরকার নেই। এখানে কোরি রিনাকে খাবার খাইয়ে দিচ্ছিল, তখনই এরা তিনজন সেখানে আসে। রিনা বলে, তোমাদের সমস্যা কি? আমি তো গতকাল রাতেই ভালো করে বলে দিলাম। লিয়াম বলে, আমি তোমার সঙ্গে একটু কথা বলতে চাই। কোরি বলে, আমার স্ত্রীর সঙ্গে তোমাদের কিসের কথা? রিনা কোরিকে একটু বাইরে যেতে বলে। কোরি যখন যাচ্ছিল তখন অ্যানি তার সামনে দাঁড়ায়। সে বলে, আপনি কি রিনা ম্যাডামের হাজবেন্ড? আমার মনে হয় ম্যাডাম আমাকে ভুল বুঝেছে। আসলে আমি ম্যাডামদের বাড়ির বাটলারের মেয়ে। তবে ম্যাডামের ছোটবেলার 3 বন্ধু আমাকে পছন্দ করত, তাই ম্যাডাম তাদের সঙ্গে রাগ করে হঠাৎ করে আপনাকে বিয়ে করেছে। আমি আসলে চাই না যে ম্যাডাম রাগের মাথায় সারাটা জীবন নষ্ট করুক, তাই আমি এখানে তার কাছে ক্ষমা চাইতে এসেছি। কোরি বলে, সেটা তো দেখতেই পারছি, ওরা তিনজন যে তোমাকে কতটা ভালোবাসে। অ্যানি বলে, আপনি আমার সঙ্গে এভাবে ব্যবহার করতে পারেন না। সে বলে, ওরা তিনজন যদি তোমাকে এতই ভালোবাসে, তাহলে ওরা এখানে কি করছে, আর তুমিই বা এখানে কি করছো? তুমি আমার স্ত্রীর সঙ্গে নিজের তুলনা করছো। আমার স্ত্রী দেখেছো দিন দিন সুন্দর হচ্ছে, আর তোমাকে দেখলে মনে হয় কোনো গর্তের ইঁদুর। অ্যানি তার সঙ্গে রাগ করে চলে যাচ্ছিল, তখন সে মনে মনে বলতে থাকে, রিনার ভাগ্য এত ভালো কেন? 3টা হ্যান্ডসাম ছেলে ওকে পছন্দ করত, আবার হাজবেন্ডও পেয়েছে একটা হ্যান্ডসাম ধনী। তখন কোরি তাকে ডাক দিয়ে বলে, 2 মুখো সাপ, আমার স্ত্রীর থেকে দূরে থাকবে, নয়তো কিন্তু এই শহরে বাঁচতে পারবে না। এদিকে এরা তিনজন হাঁটু গেড়ে বসে তার কাছে ক্ষমা চাইতে থাকে। লিয়াম বলে, সব আমার দোষ, আমি ওই মেয়েটার নাটক বুঝতে পারিনি।
আমি তোমাকে কষ্ট দিয়ে ফেলেছি, তুমি আমার সঙ্গে ফিরে চলো। দেখো, আমি তোমার প্রিয় পুতুলটা নিয়ে এসেছি। ফিন বলে, আমি সব থেকে দামি মুকুটটা কিনে এনেছি, তুমি সবসময় আমার কাছে প্রিন্সেস হয়ে থাকবে। ওয়েড বলে, আমি আমাদের স্কুলের ফটো নিয়ে এসেছি, আমরা ছোট থেকে একসাথে বড় হয়েছি, আমার থেকে ভালো তোমাকে কেউ চেনে না, আমি তোমাকে অনেক ভালো রাখবো। রিনা বলে, লিয়াম, তার মানে তোমার মনে আছে যে আমরা একসাথে বড় হয়েছি? আমি ভেবেছিলাম তুমি অ্যানির সাথে বড় হয়েছ, কারণ তুমি আমার কথা অবিশ্বাস করে তার কথা বিশ্বাস করতে শুরু করেছো। লিয়াম বলে, আমি জানি আমি ভুল করেছি। রিনা বলে, তোমার এই সরি এখন কোনো কাজে আসবে না। সে তার পুতুলটা ফেলে দেয়। রিনা ফিনের মুকুট নিয়ে বলে, তোমার কি মনে আছে আমরা ক্যাম্পিংয়ে গিয়েছিলাম, সেখানে তুমি আমাকে ফেলে চলে এসেছো, না আমার সেখানে থাকার ব্যবস্থা করেছো, না আমাকে এখানে নিয়ে আসার কোনো ব্যবস্থা করেছো, এভাবে তুমি আমাকে প্রিন্সেস বানিয়ে রাখবে? সে মুকুটটাও ফেলে দেয়। এরপর সে ওয়েডকে বলে, তুমি কি ভুলে গেছো তুমি অ্যানির জন্য আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলে? তোমাদেরকে আমি কিভাবে বোঝাবো, তোমাদের সঙ্গে দেখা হওয়া আমার জীবনের সব থেকে বড় দুর্ভাগ্য। দেখো, সত্যিই যদি তোমরা আমার ভালো চাও তাহলে আর আমার সামনে এসো না, কারণ তোমাদেরকে দেখলে আমার মন খারাপ হয়ে যায়। ওই দিন বার্থডে পার্টিতে আমাকে, আমার পরিবারকে সবার সামনে তোমরা অপমান করেছো, তাই আমার কাছে আর এসো না, আমি এখন আর তোমাদেরকে বন্ধুও মনে করি না। এই বলে সে চলে যায়। তবে এরপর তার সামনে পড়ে অ্যানি। সে বলে, যেহেতু আপনার বিয়ে হয়ে গেছে তাহলে এবার নিজের সংসার সামলান, এখনো কেন আপনি ছেলেদের সঙ্গে ফ্লার্ট করে বেড়াচ্ছেন? রিনা বলে, কিছুদিন মানুষ একটু বেশি পেলে নিজের জায়গা ভুলে যায়। সে তাকে একটা থাপ্পড় মারে। এরপর বলে, মনে রেখো শেষমেশ তুমি একটা জোকার হয়ে পড়ে থাকবে। লিয়াম বলে, রিনা, আমি বিশ্বাস করি না যে তুমি আমাদেরকে ছেড়ে চলে যাবে। ফিন বলে, আমরা এত দিন ধরে একসাথে আছি, তুমি এভাবে আমাকে ছেড়ে দিতে পারবে না। ওয়েড বলে, আসলে ও অনেক কষ্ট পেয়েছে তাই এই কথাগুলো বলেছে, আমাদেরকে ওর কাছে ভালো মতো ক্ষমা চাইতে হবে। তখনই অ্যানি তাদের কাছে আসে, তবে এরা তিনজনই তাকে ইগনোর করে চলে যায়। তখন অ্যানি কল্পনা করে একদিন স্কুলে কিছু ছেলেরা তাকে ডিস্টার্ব করছিল, ওই সময় এই তিনজন এসে তাকে বাঁচায়। তবে আসলে অ্যানি নিজেই ওই ছেলেগুলোকে ভাড়া করেছিল। বর্তমানে সে মনে মনে বলতে থাকে, আমি জীবনে যা পেয়েছি সবকিছু লড়াই করে ছিনিয়ে এনেছি, তাই আমি এত সহজে হার মানব না। এদিকে রিনা কোডির কাছে আসলে কোডি বলে, এত সময় কেন লাগলো? আমি তো মনে করেছিলাম তুমি আমার কথা ভুলেই গেছো। রিনা বলে, চলো বাড়িতে যাই। সে বলে, না, আমি তোমাকে শাস্তি দেব। সে তাকে কোলে তুলে নেয়। অন্যদিকে এরা তিনজন ঘরে বসেছিল। তখন অ্যানি তাদের জন্য খাবার নিয়ে আসে। সে বলে, তোমরা এখনো অসুস্থ। সে সবাইকে খাবার খাওয়াতে চায়, তবে কেউই খায় না। লিয়াম বলে, তুমি অনেক কষ্ট করেছো, বলো এখন কি চাও? বাকি দুজনও বলে, বলো তুমি কি চাও, আমরা দিয়ে দেব। অ্যানি মনে মনে বলছিল, মনে হচ্ছে ওরা ভেবে নিয়েছে যে ওরা এখন থেকে আমার সঙ্গে আর সম্পর্ক রাখবে না, তাহলে আমাকে নাটক আরও বাড়াতে হবে। সে বলে, তোমরা আমাকে এমনই মনে করো আমি তোমাদের জন্য কিছু করি লাভের আশায়? ঠিক আছে, আমি তোমাদের কাছে কিছুই চাই না, চলো শেষবারের মতো একবার শপিং করতে যাই। তারা কেউ কোনো কথা না বললে অ্যানি কান্না করতে শুরু করে। সে বলে, এটাই শেষবার। এতে এরা তিনজন রাজি হয়ে যায়। এরপর এরা চারজন একসঙ্গে ঘুরতে আসে। অ্যানি বলে, সামনে একটা রেস্টুরেন্ট আছে, চলো একসঙ্গে একবেলা খাবার খাই, এটাই হবে আমাদের বিদায়। এরা রাজি হয়ে যায়। তবে তখনই সামনে থেকে একটা গাড়ি আসতে থাকলে অ্যানি তাদেরকে সরিয়ে দিয়ে নিজে গাড়ির সামনে পড়ে যায়। এতে সে অসুস্থ হয়ে যায়। এরা তিনজন এরপর তাকে হসপিটালে নিয়ে আসে। এরপর ফিন এসে বলে, সিসিটিভি ফুটেজে দেখা গেছে অ্যাক্সিডেন্টটা ইচ্ছে করে করানো হয়েছে, ড্রাইভার পালিয়ে গেছে, তবে তার সাথের একজনকে ধরা হয়েছে। তার ফোনে আমি কার এসএমএস পেয়েছি জানো? রিনার। ওয়েড বলে, অসম্ভব, এটা কোনোভাবেই সম্ভব না। ফিন বলে, এই জন্য আমি ওর সঙ্গে সরাসরি কথা বলতে যাচ্ছি। তখনই অ্যানিকে নিয়ে আসা হয়। সে বলতে থাকে, আমি অনেক খুশি হয়েছি যে তোমরা ভালো আছো। এরা তিনজন তাকে রেস্ট করতে বলে। লিয়াম বলে, আমরা জানতে পেরেছি এর পেছনে রিনা রয়েছে, তাই এই বিষয়ে আমরা জানতে যাচ্ছি। তারা যখন যাচ্ছিল তখন অ্যানি মনে মনে বলছিল, যাও গিয়ে তোমাদের প্রিয় রিনার সঙ্গে ঝামেলা করো, যাতে আর কখনোই ও তোমাদের কাছে ফিরে না আসে, একমাত্র তাহলেই আমি আমার জায়গা ঠিক রাখতে পারবো। ডাক্তার বলে, ম্যাডাম আমরা কি হসপিটালে থাকবো? অ্যানি বলে, অবশ্যই, নয়তো আমরা নাটক চালিয়ে যাব কি করে। এদিকে এরা রিনার বাড়িতে এসে চিৎকার চেঁচামেচি শুরু করে। রিনা বাইরে আসলে লিয়াম বলে, তুমি আমাদেরকে এত ঘৃণা কেন করো? ফিন বলে, আমরা শুধু একটা ভুল করেছি, এজন্য তুমি আমাদেরকে মারতে চাইবে? রিনা বলে, আমি বলেছিলাম তোমাদেরকে আমাকে একা ছেড়ে দিতে, আবার তোমরা এখানে এসে চিৎকার চেঁচামেচি করছো। ফিন বলে, অ্যানি এখনো হসপিটালে আছে, আর তুমি এইসব বলছো? লিয়াম বলে, তুমি ওই ড্রাইভার ভাড়া করেছো আমাদেরকে মেরে ফেলার জন্য,
তোমার কারণে অ্যানি অসুস্থ, তাই তোমাকে অ্যানির কাছে ক্ষমা চাইতে হবে। রিনা হেসে বলে, এজন্যই তো তোমরা আমার সঙ্গে দেখা করতে এসেছো, তাই না? তোমাদের কি কোনো জ্ঞান বুদ্ধি নেই? তোমরা বুঝতেই পারছো না যে আমাকে ফাঁসানো হচ্ছে? সে কোডিকে ওই ড্রাইভারকে ধরতে বলে। রিনা বলে, দাঁড়াও, তোমাদেরকে এখনই কিছু প্রমাণ দেই। সে তাদের তিনজনের মোবাইলে কয়েকটা ভিডিও পাঠায়। প্রথম ভিডিওতেই দেখা যায় কিভাবে অ্যানি ইচ্ছে করে মাথায় আঘাত দিয়েছিল। দ্বিতীয় ভিডিওতে ডাক্তার বলতে থাকে, তুমি কিভাবে পারলে শহরের এত ধনী ধনী ছেলেদেরকে পটাতে? তারা শুধু শুধু একটা কিডনি দান করেছে, আবার রক্তও দান করেছে। অ্যানি বলে, তাতে কি হয়েছে? একটা কিডনি দান করলে ও তো আর মরে যাবে না, তাই না? তুমি চিন্তা করো না, লাভের শেয়ার তুমিও পাবে। বর্তমানে এরা বলতে থাকে, এটা কি করে সম্ভব? ফিন নিজের মোবাইলটাই ভেঙে ফেলে। রিনা বলে, এখন নিজেদের আদরের মানুষের আসল রূপটা দেখতে পেলে? ফিন নিজেকে থাপ্পড় দিতে শুরু করে। সে বলতে থাকে, সব আমার দোষ। তখনই কোডির অ্যাসিস্ট্যান্ট ওই তিনজনকে ধরে নিয়ে আসে। এদেরকে দেখেই লিয়াম চিনে ফেলে। একটা ছেলে বলে, আমরা যা করেছি টাকার জন্য করেছি। অ্যানি আমাদেরকে অনেকগুলো টাকা দিয়েছে। তারা বলতে থাকে, আপনারা নিশ্চয়ই আমাদেরকে চিনেছেন। স্কুলে থাকতেও অ্যানি একবার আমাদেরকে টাকা দিয়েছিল। এখনও সে আমাদেরকে টাকা দিয়ে বলেছে কার অ্যাক্সিডেন্টের নাটক করতে। মিস্টার কোডি স্যার, আমরা জানতাম না যে এই ঝামেলা আপনার সঙ্গে জড়িয়ে আছে। দয়া করে আমাদেরকে ছেড়ে দিন। এরপর ওই ছেলেটা আবারও অ্যানির সবকিছু স্বীকার করে নেয় আর বলে যে তার কাছে প্রমাণও আছে। এরা তখন তাকে ধরে মারতে শুরু করে। সবাই তখন রিনার কাছে ক্ষমা চাইতে থাকে। তারা বলে, আমরা তোমার কাছে আবার আসব, তবে আগে আমাদের একটা কাজ করতে হবে। বর্তমানে কোডি এদেরকে পুলিশে দিতে বলে। সে বলে, আমি নিজের হাতে ওদেরকে শাস্তি দিতে চাই না, কারণ ওদের কারণেই আমি রিনাকে পেয়েছি। এদিকে অ্যানির কাছে লিয়ামের কল আসে। লিয়াম জিজ্ঞেস করে, তুমি কি করছো? সে বলে, ডাক্তার বলেছে আমি এখনো অসুস্থ, আমাকে কিছুদিন হসপিটালে থাকতে হবে। লিয়াম বলে, ও আচ্ছা, আমি তো আরো তোমার জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছিলাম। অ্যানি বলে, ডাক্তার বলেছে আমি চাইলে বাড়িতে যেতে পারবো। সে ভীষণ খুশি ছিল। একটু পরে দেখা যায় লিয়াম তার চোখ বন্ধ করে তাকে নিয়ে যাচ্ছে। তারা তাকে একটা খালি ঘরে নিয়ে আসে, যেখানে তারা অলরেডি ওই ডাক্তারকে বেঁধে রেখেছিল। অ্যানি নাটক করে বলতে থাকে, এটা কে? আমার ভীষণ ভয় লাগছে। লিয়াম বলে, তুমি ওনাকে চেনো না? অ্যানি বলে, আমি কি করে চিনব? ফিন তাকে ধরে বলে, ভালো করে দেখো, তোমার তো তাকে চেনার কথা। তখন অ্যানি বলে, হ্যাঁ আমি চিনি, সে তো ডাক্তার। কিন্তু তোমরা তাকে কেন ধরে এনেছো? সে কি কিছু করেছে? ফিন বলে, আসলে তুমি অনেক নাটক জানো। ওয়েড বলে, এই কারণেই তো ও আমাদের তিনজনকে একসাথে বোকা বানাতে পেরেছে। অ্যানি কান্না করে বলতে থাকে, আমি কি করেছি? তোমরা কেন আমার সঙ্গে এরকম করছো? তখন লিয়াম ওই ভিডিওগুলো দেখায়, এরপর তার গলা চেপে ধরে। অ্যানি বলে, আমি এগুলো করেছি কারণ আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে হারাতে চাইনি। লিয়াম বলে, চুপ করো, তুমি যতই ভালো সাজার চেষ্টা করো না কেন, তোমার খারাপ চেহারা তুমি আর ঢাকতে পারবে না। ফিন বলে, এভাবেই তুমি নিজেকে অল্প অল্প আঘাত দিয়ে আমাদের সহানুভূতি নিয়েছো। ওয়েড বলে, তোমার তো বড় বাড়ি অনেক পছন্দ, তাই না? এই বাড়িটা তোমার, এখান থেকে আর বের হতে পারবে না। এরা দুজন তাদেরকে মারতে শুরু করে আর লিয়াম সেগুলো ভিডিও করে। অ্যানি তাদের কাছে ক্ষমা চাইতে থাকে। সে বলতে থাকে, আমি আর করব না, আমি অনেক ভুল করেছি। লিয়াম এই ভিডিওটা রিনাকে পাঠায়, তবে বুঝতে পারে রিনা আবারও তাদেরকে ব্লক করে দিয়েছে। ফিন বলে, সমস্যা নেই, আমরা সামনে থেকে ওকে ভিডিওটা দেখাবো। ফিন বলতে থাকে, এটা দেখলে ও অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দেবে। এরপরে এরা সত্যি এই ভিডিওটা এনে রিনাকে দেখায়। তারা বলতে থাকে, সত্যি কথা, আমরা অ্যানিকে অনেক শাস্তি দিয়েছি, আমরা জানি আমরা অন্যায় করেছি। অ্যানি আর কখনো তোমার সামনে আসতে পারবে না, তাই এবার তুমি আমাদের সঙ্গে ফিরে চলো। রিনা হেসে বলে, তোমরা এখনো ভাবছো আমি তোমাদের সঙ্গে ফিরে যাব? এখন আমি শুধু চাই তোমরা তিনজন যেন আমার জীবনে আর না আসো। ফিন বলে, তুমি ভালো করে দেখো, আমরা সত্যিই ওকে শাস্তি দিয়েছি। রিনা বলে, ওকে দিয়ে আমার কোনো দরকার নেই, আর তোমাদেরকে দিয়েও আমার কোনো দরকার নেই। আমার শুধু দরকার তোমরা যেন আমার জীবনে আর না আসো। এরপর আবারও তাদেরকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। তখন আবারও সেই অচেনা লোকটা এসে বলে, মনে হচ্ছে আবারও তোমাদেরকে বের করে দেওয়া হয়েছে। ফিন বলে, সত্যি করে বলো তুমি কে? ওই লোকটা বলে, তোমরা আমাকে ছেড়ে দাও, শান্ত হও, আমি সব বলছি। সে বলে, আমার নাম সাইমন, আমি কোডির সৎ মায়ের অ্যাসিস্ট্যান্ট। আমার ম্যাডাম আপনাদের ব্যাপারে জেনেছে এবং সে আপনাদেরকে সাহায্য করতে চাইছে, যেন আপনারা আবারও রিনা ম্যাডামকে ফিরিয়ে নিয়ে যেতে পারেন। ওয়েড বলে, আমরা কেন আপনাকে বিশ্বাস করব? সাইমন বলে, কারণ এখন সকল শেয়ার রয়েছে মাস্টার কোডির হাতে। তার উপর সে বিয়ে করেছে অনেক ধনী ব্যক্তির মেয়েকে। এখন তার কাছ থেকে শেয়ার নেওয়া আমার ম্যাডামের পক্ষে অসম্ভব। একমাত্র যদি কোডি আর রিনাকে আলাদা করে দেয়া যায়, তাহলেই কোডি দুর্বল হয়ে পড়বে, আর ওই সুযোগেই
আমাদের ম্যাডাম সকল সম্পত্তি নিয়ে নিতে পারবে। এখন নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কেন আমরা আপনাদের দলে। ফিন বলে, বুঝতে পারছি, বলুন আপনাদের প্ল্যানটা কি। সাইমন তখন তাদেরকে একটা প্ল্যান বলে। এরপর সাইমন বলে, আমার প্ল্যানটা কেমন লেগেছে? ফিন বলে, খুবই ভালো, এত ভালো যে থাপড়াতে ইচ্ছে করছে। তারা সবাই মিলে তখন তাকে মারে। এরপর এরা বলতে থাকে, তুমি কি ভেবেছ আমরা আইন জানি না, কোনটা লিগাল ইলিগাল বুঝি না? তোমার ম্যাডামকে গিয়ে বলে দিও ওই আশা যেন সে ছেড়ে দেয়, আর ভুলেও যেন সে রিনাকে স্পর্শ করার চিন্তা না করে, তাহলে আমরা কাউকে ছাড়বো না। এরপর তারা সেখান থেকে চলে যায়। এরপর রিনা মন খারাপ করে বসেছিল। তখন কোডি বলে, কি হয়েছে? সে বলে, আমার ভীষণ বোরিং লাগছে, তুমি আমাকে একটা কাজও করতে দিচ্ছ না। কোডি বলে, কাজ করলে তুমি ক্লান্ত হয়ে যাবে। রিনা বলে, তুমি আসলে আমাকে কাজ করতে না দিয়ে নিজে বস হয়ে বসে থাকতে চাও। কোডি বলে, একদমই না, কোন বসকে শুনেছ তার স্ত্রী তাকে খাট থেকে লাথি দিয়ে ফেলে দেয়? কোডি বলে, আচ্ছা ঠিক আছে, তুমি কোম্পানিতে চলো, আমি তোমাকে ডিরেক্টরের পদ দিয়ে দিই। সে বলে, না, আমি নিচে থেকে শুরু করতে চাই। কোডি তাতেই রাজি হয়ে যায়। এরপরে দেখা যায় কোম্পানির স্টাফরা এই নিয়ে কথা বলছিল যে আমাদের বসের স্ত্রী আসছে এখানে চাকরি করতে। বসের যেদিন বিয়ে হয়েছিল সেদিন আমাদের ম্যানেজার 10টা ওয়াইনের বোতল শেষ করেছে। কি কান্নাটাই না কেঁদেছে। এখন বসের ওয়াইফকে দেখলে না জানি সে কি করে। তখনই ম্যানেজার সেখানে আসে। সে বলে, কি আসে যায় তাতে যে সে বসের স্ত্রী? সে এখানে সাধারণ একজন কর্মচারী হিসেবে আসছে, তার মানে বোঝাই যায় বস তাকে অতটাও ভালোবাসে না। তখনই রিনা সেখানে আসে। সে সবার জন্য কিছু উপহার নিয়ে এসেছে, তবে কেউই উপহার নেয় না। ম্যানেজার বলে, আমার নাম আরবিন, আমি এখানকার ম্যানেজার, তুমি আমার আন্ডারেই কাজ করবে, আর অবশ্যই এখানে আমাদের স্যারের নাম নিয়ে কথা বলবে না। এরপর রিনা তার কাজের জায়গায় বসলেই ম্যানেজার তাকে ডাক দেয়। সে একটা ফাইল দিয়ে সেটাকে রেডি করে আনতে বলে। একটু পর আবারও রিনাকে ডাক দেয়। এরপর একসাথে অনেকগুলো ফাইল তাকে দিয়ে আজকের মধ্যে এই কাজ শেষ করতে বলে। একটু পর আবারও সে রিনাকে ডাক দেয়। পরে তাকে একটা গাড়ির চাবি দিয়ে একজন ক্লায়েন্টকে নিয়ে আসতে বলে। রিনা একটু পর সেই ক্লায়েন্ট আনতে যায়। এরপর সে আবারও কাজ করছিল। তখন আবারও ওই ম্যানেজার তাকে ডাকতে থাকলে রিনা যায় না। তখন ম্যানেজার এসে বলে, তুমি কি আমার কথা শুনতে পারছো না? রিনা বলে, আমি কাজে অনেক ব্যস্ত তো, আপনি বলুন আপনার কি লাগবে। সে বলে, যাও আমার জন্য 1 কাপ কফি বানিয়ে আনো। রিনা না গেলে ম্যানেজার তার ল্যাপটপ বন্ধ করে দিয়ে বলে, তুমি আমার কথা শুনছো না কেন? সে বলে, কারণ এটা আমার কাজ নয়, আপনার কফি খেতে ইচ্ছে করলে আপনি নিজে বানিয়ে খাবেন, তবে আপনি যদি পঙ্গু হয়ে থাকেন তাহলে আমাকে বলে দেবেন, আমি করে দেব। এটা শুনে সবাই হেসে দেয়। রিনা বলে, আপনার যদি আর কিছু বলার না থাকে তাহলে আমাকে কাজে ডিস্টার্ব করবেন না। ম্যানেজার চলে গেলে সবাই রিনার জন্য হাতে তালি দেয়। তারা বলতে থাকে, এই জন্যই তো আমাদের স্যার আপনাকে বিয়ে করেছে। রিনা বলে, সে কি সবসময় এরকম ব্যবহার করে? এর মধ্যেই ম্যানেজার আবারও একটা ফাইল নিয়ে আসে, আর সেই ক্লায়েন্টের সঙ্গে সাইন করার জন্য রিনাকে যেতে বলে। অন্যদিকে কোডি আজ বাড়িতে বসে রান্না করছে। তখনই অ্যাসিস্ট্যান্ট এসে বলে, স্যার, অনেক বড় একটা ঝামেলা হয়ে গেছে, ম্যাডাম আজ একটা কন্ট্রাক্টে সাইন করতে গেছে, যেই কন্ট্রাক্টে অনেক বড় একটা সমস্যা রয়েছে। এরপর কোডি যখন যাচ্ছিল তখন ম্যানেজার বলে, স্যার, এই সব আমার দোষ, আমি ফাইলটা ভালো করে দেখিনি, তবে আমি রিনাকে ফাইলটা দিয়েছি, তার তো একবার দেখা উচিত ছিল, সে না দেখেই কিভাবে সাইন করতে চলে গেল। এখন আমাদের কোম্পানির প্রায় 5 বিলিয়ন টাকা লস হবে। কোডি সামনে এগিয়ে গেলে ম্যানেজার বলতে থাকে, দেখি এবার তুমি কিভাবে জবাবটা দাও, 5 বিলিয়ন কোনো কম টাকা নয়। অন্যদিকে রিনা অনেক ভয় পাচ্ছিল। তখন কোডি এসে তাকে জড়িয়ে ধরে। সে বলে, তুমি একদমই কান্না করবে না, 5 বিলিয়ন টাকা তোমার কাছে কিছুই না। রিনা উঠে বলে, তুমি আমার উপর রাগ করবে না? কোডি বলে, একদমই না, আমি যখন প্রথম এসেছিলাম আমিও অনেক ঝামেলা করেছিলাম, তুমি বলো এখানে কি কেউ তোমার সঙ্গে কোনো ঝামেলা করেছে? ম্যানেজার তখন মাথা নিচু করেছিল। রিনা বলে, না, সবাই আমার সঙ্গে অনেক ভালো ব্যবহার করে। কোডি বলে, তাহলে চলো বাড়িতে যাই, আজ আমি তোমার পছন্দের খাবারগুলো রান্না করেছি। কোডি তাকে কোলে করে নিয়ে যায়। অফিসের মেয়েরা এইসব দেখে পাগল হয়ে যাচ্ছিল। একজন বলে, আমি কি স্বপ্ন দেখছি, এইরকম পুরুষ পৃথিবীতে আছে? অন্যদিকে রিনা বলে, এখন আমাকে নামিয়ে দাও, আমি তোমার কন্ট্রাক্ট আগেই দেখে নিয়েছি, তোমার 1 টাকাও লস হয়নি, তবে আজকে তোমার পারফরমেন্স অনেক ভালো ছিল। এটা বলে সে কাজে চলে যায়। পরদিন রিনা সবাইকে নিয়ে রেস্টুরেন্টে যেতে যায়। তখনই কোডির সৎ মা সেখানে আসে। সে বলে, তুমি কি ভুলে গেছো তোমার এই কন্ট্রাক্টের কারণে কোম্পানির 5 বিলিয়ন টাকা লস হয়েছে? রিনা বলে, কিছু বলার আগে ভালো মতো জেনে নেবেন। রিনা বলে, আপনি আরেকবার কন্ট্রাক্টটা ভালো করে দেখুন। কোডির সৎ মা তখন নিজের ভুল বুঝতে পেরে সেখান থেকে চলে যায়। কোডি তার ম্যানেজারকে বলে, তুমি কি ওনাকে ডেকে এনেছো?
ম্যানেজার বলে আমি কিছুই করিনি, ম্যাডাম নিজে থেকেই দেখতে চেয়েছে। একটু পরে অ্যাসিস্ট্যান্ট এসে বলে, ম্যাডাম ওই 3জন আবার এসেছে, তারা ফ্যাক্টরির বাইরে আছে। দেখা যায় এরা 3জন বড় বড় ব্যানার নিয়ে এসেছে, যেখানে লেখা ছিল রিনা আই এম সরি। এরা বলতে থাকে, যা কিছুই হয়ে যাক না কেন, রিনার কাছ থেকে ক্ষমা না নিয়ে আমরা যাব না। অ্যাসিস্ট্যান্ট বলে, ম্যাডাম আমি কি তাদেরকে তাড়িয়ে দেব? রিনা বলে, না দরকার নেই, আছে যখন থাকুক। এদিকে ম্যানেজার কোডির কাছে আসে। সে বলে, স্যার বাইরে 3জন ছেলে দাঁড়িয়ে আছে, তারা বড় বড় ব্যানার লিখে এনেছে যেখানে লেখা ছিল রিনা আই এম সরি। স্যার আপনার স্ত্রীর ওপর খেয়াল রাখবেন, আমার তো মনে হয় সে আপনাকে চিট করছে। কোডি বলে, তোমার চাকরি নেই, তুমি এখন যেতে পারো। ম্যানেজার বলে, কিন্তু আমি কি করলাম? অ্যাসিস্ট্যান্ট তখন তাকে ধরে নিয়ে যায়। এরপর অ্যাসিস্ট্যান্ট এসে বলে, ম্যাডাম ওনারা এখনও যাচ্ছে না, কর্মচারীরা সবাই এটা নিয়ে কথা শুরু করে দিয়েছে। রিনা হাতে একটা কাঁচি তুলে নিয়ে সেদিকে যায়। সে এসে বলে, তোমাদের কি শেষ হয় না? আমি তোমাদেরকে বলেছি যে আমি তোমাদের আর দেখতে চাই না। ফিন বলে, না আমরা যাব না, তুমি আমাদেরকে ক্ষমা করে দেবে তাহলেই আমরা যাব। রিনা তখন তাদেরকে ভয় দেখাতে শুরু করে। সে বলে, তোমরা যদি না যাও তাহলে আমি শেষ করে দেব নিজেকে। লিয়াম বলে, ঠিক আছে, আমরা আর তোমাকে ডিস্টার্ব করব না, তবে শেষবার তুমি কি আমাদেরকে কোডির সঙ্গে কথা বলতে দেবে? কোডি তাদের সঙ্গে কথা বলতে যায়। এরা বলে যায় যে আগামীকাল সকাল 8টায় এরা দেখা করবে। এরপর ফিন বলতে থাকে, কেন আমরা চলে আসলাম? ওয়েড বলে, তাই তো, তুমি কি রিনাকে সত্যি কোডির সঙ্গে দিয়ে দিতে চাও? লিয়াম বলে, এখন আমাদের কাছে একটাই রাস্তা আছে। এরপর কোডি এদের সঙ্গে দেখা করতে আসে। ফিন বলে, আমরা সিদ্ধান্ত নিয়েছি রিনাকে আমরা তোমার সঙ্গে থাকতে দেব, তবে তোমাকে ওকে ভালো রাখতে হবে। কোডি বলে, এটা তোমাদের বলতে হবে না, আমি এমনিতেই ওকে ভালো রাখবো। ওয়েড বলে, আমরা অনেক ভুল করেছি, তাই রিনা হয়তো আমাদের কাছে আর আসবে না। লিয়াম বলে, হ্যাঁ আমরা একসাথে বড় হয়েছি, তবে আমরা ওকে অনেক কষ্টও দিয়েছি। এরা সবাই একসঙ্গে ড্রিঙ্ক করে। একটু পরেই দেখা যায় তারা সবাই অসুস্থ হয়ে যায়। পরে রিনা হসপিটালে আসে আর কোডি কোডি বলে ডাকতে থাকে। রিনা ডাক্তারের সঙ্গে চিৎকার চেঁচামেচি করে যে কেন কোডি এখনো উঠছে না। লিয়াম বলে, রিনা দুঃখ পেও না, যা গেছে তা গেছে। ফিন বলে, এবার তুমি আমাদের সঙ্গে ফিরে চলো, কোডিকে আমরা বাড়ি পৌঁছে দেব। রিনা তাদের প্রত্যেককে থাপ্পড় মারে। এরপর ডাক্তারকে বলে, সবাই তো অসুস্থ হয়েছিল, তাহলে ওরা কেন সুস্থ আছে? সে বলে, তোমরা সত্যি করে বলো, তোমরাই কোডির ক্ষতি করতে চেয়েছো তাই না? লিয়াম বলে, আমরাও অসুস্থ ছিলাম, তবে আমরা লাকি ছিলাম। ফিন বলে, তুমি চিন্তা করো না, আমরা এর শেষ পর্যন্ত যাব। রিনা তখন কান্না শুরু করে। সে বলতে থাকে, কোডি আমি কিভাবে বাঁচবো? আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর তোমাকে খাট থেকে ফেলে দেব না, তুমি যা বলবে তাই শুনবো। তখন সে বুঝতে পারে কোডি হাসছে, তাই সে কোডিকে একটা জোরে ঘুষি দেয়। কোডি উঠে বলে, কি হয়েছে? আমি হসপিটালে কেন? রিনা রেগে গেলে সে তাকে জড়িয়ে ধরে। এরপর কোডি এদের সামনে এসে বলে, তোমরা নিশ্চয়ই অনেক হতাশ হয়েছ। লিয়াম বলে, তুমি এসব কি বলছো? তুমি ভালো আছো, এটা দেখে আমাদের ভালো লাগছে। কোডি বলে, তাই নাকি? তখনই সাইমনকে নিয়ে আসা হয়। কোডি বলতে থাকে, তুমি ভেবেছিলে তোমার এই চিপ গেম আমি বুঝতে পারবো না? রিনা বলে, এসবের মানে কি? কোডি বলে, এরা 3জন আমার সৎমায়ের সঙ্গে হাত মিলিয়েছে, এরা আমাকে মেরে ফেলতে চেয়েছে। আমার সৎমা যে বিষটা দিয়েছিল এটা এরা সবাই খেয়েছে, তবে আমার মনে হয় ড্রিঙ্ক করার আগে তারা সবাই অ্যান্টিডোট নিয়ে নিয়েছিল। রিনা বলে, তাহলে তুমি কিভাবে বুঝলে? কোডি বলে, আমি আগেই বুঝতে পেরেছিলাম ওরা আমাকে ভালো কিছু বলার জন্য ডাকেনি, তাই আমি সামান্য একটু ওয়াইন খেয়েছিলাম, আবার ওয়াশরুমে গিয়েও বমিও করেছিলাম, তাই তেমন একটা কাজ করেনি। রিনা এদের সবাইকে পুলিশ স্টেশনে নিয়ে যেতে বলে, সকল প্রমাণ পুলিশকে দিতে বলে, এমনকি এদের পরিবারকেও দিতে বলে। এরা বলতে থাকে, রিনা আমরা তো এগুলো তোমার জন্যই করেছি। রিনা কোডিকে একটা কিস করে বলে, আমার জন্য তোমার অনেক কষ্ট হলো, সরি। কোডি বলে, এবার আমার সৎ মায়ের পালা। এরপর রিনা বলতে থাকে, তার মানে তোমার বাবা আগে তোমার মাকে বিয়ে করে, পরে সে তোমার সৎ মাকে বিয়ে করেছে, তাহলে তো আর তুমি তাদের অবৈধ সন্তান না? কোডি বলে, হ্যাঁ, আমার সৎ মায়ের কোনো ছেলে মেয়ে হয়নি, তাই বাবা আমাকে ফিরিয়ে নিয়ে এসেছে, কিন্তু আমার সৎমা সবাইকে মিথ্যা কথা বলে বেরিয়েছে। তখনই কোডির বাবা এসে বলে, তুমি বাড়িতে এসেছো? কোডি বলে, এসেছি কারণ আপনার স্ত্রী বারবার আমার স্ত্রীকে ডিস্টার্ব করছে। তার বাবা বলে, সে তোমার মা। কোডি বলে, আমার সৎমা। কোডির সৎমা বলে, তুমি শান্ত হও, আমার এখন অভ্যাস হয়ে গেছে, আগের বার তো ও আমাকে থাপ্পড়ও মেরেছে। এটা শুনে তার বাবা আরও রেগে যায়। কোডি বলে, আপনি একটু শান্ত হন, আমি আপনাকে কিছু দেখাতে চাই। এরপর সে দেখায় যে তার সৎমায়ের অন্য এক জায়গায় অ্যাফেয়ার চলছে। কোডির বাবা তখন তার স্ত্রীকে একটা থাপ্পড় মেরে বলে, আমার মনে হচ্ছিল যে তুমি আমাকে চিট করছো।
কোডি বলে, যেদিন থেকে আপনি প্যারালাইজড হয়েছেন এরপরে থেকেই আপনার স্ত্রী আপনাকে ধোঁকা দিতে শুরু করেছে। কোডির সৎমা তখন তার কাছে ক্ষমা চাইতে থাকলে কোডির বাবা তাকে বের করে দিতে বলে। কোডি এরপর রিনাকে নিয়ে চলে আসে। এরপর দেখা যায় রিনাকে দেখতে তার বাবা মা এসেছে। রিনার বাবা বলে, কোডি তোমার ব্যবসা তো ভালোই চলছে, নিউজে দেখলাম। কোডি বলে, না বাবা, ব্যবসার সব কাজ এখন রিনাই করে, আমি এখন বাড়িতেই থাকি। এরপর খবরে দেখানো হয় রিনার ওই ছোটবেলার 3 বন্ধু সবাই এখন জেলে আছে। রিনার মা বলে, ভালোই হয়েছে, তুমি কোডির মতো একটা ছেলেকে বিয়ে করেছো। রিনা বলে, হ্যাঁ সত্যি, আমার যদি আবারও জন্ম হয় আমি আবারও কোডিকেই বিয়ে করব। তার মা তখন অবাক হয়ে বলে, তুমি এসব কি বলছো? তখনই রিনার বমি আসতে থাকে। রিনার মা ভয় পেয়ে গেলে কোডি বলে, ভয় পাবেন না, রিনা আসলে প্রেগনেন্ট। এটা শুনে এরা দুজন তো অনেক খুশি হয়ে যায়। কোডিও অনেক খুশি ছিল আর রিনাও খুশি ছিল। আর এখানেই এই ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটি আমার কাছে ভালোই লেগেছে। এই জন্মে রিনার একটা সিদ্ধান্তই তার পুরো জীবনটা পাল্টে দিয়েছে। তাই জীবনের সিদ্ধান্ত নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। অবশ্যই ভিডিওতে লাইক করো আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।